সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা তোমাদের আজকের যে ক্লাসের প্রশ্নগুলি সেগুলি কিন্তু তোমাদের আইসিডিএস এর জন্য স্পেশাল হতে চলেছে। আর আমি স্পেশাল বলবো না, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা প্রশ্নের মান দেখে বুঝতে পারবে এই ক্লাসটা কেন এত স্পেশাল। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমাদের জন্য কিন্তু আইসিডিএস এর খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো সেজন্য অবশ্যই বলবো তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো। আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে এক্ষুনি লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের প্রথম কথা একটাই হচ্ছে যে তোমাদের যারা নোট এবং তোমাদের এই পিডিএফটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, ওখান থেকে তোমরা দেখতে পারবে নতুন একটা আমি গ্রুপ ক্রিয়েট করেছি আইসিডিএস এর জন্য স্পেশালি। তো সেই গ্রুপে জয়েন হয়ে নেবে, তখনই তোমরা কিন্তু এই পিডিএফটা পাবে। তো চলো আজকে তোমাদের প্রথম প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? অপশন এ থিয়ামিন, অপশন বি রেটিনল, অপশন সি ক্যালসিফেরল, অপশন ডি টোকোফেরল। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তো বন্ধুরা, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি রেটিনল, অর্থাৎ ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি রেটিনল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন, শিশুদের ডিপিটি টিকা কোন তিনটি রোগের জন্য দেওয়া হয়? অর্থাৎ শিশুদের যে ডিপিটি টিকাটা দেওয়া হয় সেটা কোন তিনটি রোগের জন্য দেওয়া হয়? অপশন এ ডিপথেরিয়া, পোলিও, টেটেনাস, অপশন বি ডিপথেরিয়া, হুপিং কাশি, টেটেনাস, অপশন সি ডেঙ্গু, পোলিও, যক্ষা, অপশন ডি হুপিং কাশি, টাইফয়েড, টেটেনাস। তো শিশুদের ডিপিটি টিকা কোন তিনটি রোগের জন্য দেওয়া হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডিপথেরিয়া, হুপিং কাশি ও টিটেনাসের জন্য ডিপিটি টিকা মূলত দেওয়া হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের, যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অপশন এ যকৃৎ, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি ত্বক বা চামড়া, অপশন ডি মস্তিষ্ক। তো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ত্বক বা চামড়া, অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটি হচ্ছে ত্বক বা চামড়া। অপশন দেখে তোমরা কিন্তু এটা সিলেক্ট করবে। তো পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়? নিচের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবণীয়? অপশন এ ভিটামিন বি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন এ, অপশন ডি উপরের কোনোটিও নয়। তো কোন ভিটামিন, অর্থাৎ নিচের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবণীয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন এ, অর্থাৎ ভিটামিন এ কিন্তু তোমাদের ফ্যাটে দ্রবণীয়। তো চলো পরবর্তী প্রশ্ন, অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ প্রধানত কিসের অভাবে হয়? অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ প্রধানত কিসের অভাবে হয়? অপশন এ আয়রন বা লোহা, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি পটাশিয়াম, অপশন ডি সোডিয়াম। তো অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ প্রধানত কিসের অভাবে হয়? এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আইসিডিএস এর জন্য। তো অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ প্রধানত যেটির অভাবে হয় সেটি হচ্ছে অপশন এ আয়রন বা লোহা, অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তল্পতার রোগটি প্রধানত আয়রন বা লোহার অভাবে কিন্তু হয়ে থাকে। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব, কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? অর্থাৎ কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি রবার্ট কচ, অপশন সি লুই পাস্তর, অপশন ডি রোলান্ড রস। তো কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? এই চারজনের মধ্যে কে কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন? তো বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি রবার্ট কচ, অর্থাৎ কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। তো বন্ধুরা, চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, ম্যারাসমাস রোগ সাধারণত কোন বয়সে শিশুদের বেশি দেখা যায়? ম্যারাসমাস রোগ সাধারণত কোন বয়সে শিশুদের বেশি দেখা যায়? অপশন এ 1 বছরের কম, অপশন বি 2 থেকে 3 বছর, অপশন সি 3 থেকে 5 বছর, অপশন ডি 6 থেকে 10 বছর। তো ম্যারাসমাস রোগ সাধারণত অপশন এ 1 বছরের কম শিশুদের বেশি দেখা যায়, অর্থাৎ 1 বছরের কম শিশুদের কিন্তু এই ম্যারাসমাস রোগ সাধারণত দেখা যায়। তো চলো পরবর্তী প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত? অপশন এ 96.4 ডিগ্রি ফ্যারেনহাইট, অপশন বি 97.2 ডিগ্রি ফ্যারেনহাইট, অপশন সি 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট, অপশন ডি 99.4 ডিগ্রি ফ্যারেনহাইট। তো মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তো বন্ধুরা, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা অপশন সি 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট।
অর্থাৎ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত তাহলে 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট। তো পরবর্তী প্রশ্ন, প্লেগ রোগ ছড়ায় কোন প্রাণীর মাধ্যমে? অর্থাৎ প্লেগ রোগটি ছড়ায় কোন প্রাণীর মাধ্যমে? অপশন এ মশা, অপশন বি মাছি, অপশন সি ইঁদুর, অপশন ডি কুকুর। তো প্লেগ রোগ ছড়ায় কোন প্রাণীর দ্বারা? এই চারটি অপশনের মধ্যে কোন প্রাণীটি সঠিক হবে? তো বন্ধুরা, প্লেগ রোগ ছড়ায় মূলত অপশন সি ইঁদুর। আশা করি তোমরা এই প্রশ্নটি সবাই জানো আগে থেকেই। তো প্লেগ রোগ ছড়ায় অপশন সি ইঁদুরের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড একটি কি ঘটিত রোগ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে টাইফয়েড একটি কি ঘটিত রোগ? অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ছত্রাক। তো টাইফয়েড একটি অপশন বি ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু রোগ। তো বন্ধুরা চলো পরবর্তী প্রশ্ন, কালাজ্বর বা ব্ল্যাক ফিভার ছড়ায় কোন মাছি দ্বারা? অর্থাৎ কালাজ্বর বা ব্ল্যাক ফিভার ছড়ায় কোন মাছি দ্বারা? অপশন এ হাউস ফ্লাই, অপশন বি স্যান্ড ফ্লাই বা বেলে মাছি, অপশন সি সিসি মাছি, অপশন ডি ড্রোসোফিলা মাছি। তো কালাজ্বর বা ব্ল্যাক ফিভার ছড়ায় মূলত অপশন বি স্যান্ড ফ্লাই বা বেলে মাছি দ্বারা কিন্তু কালাজ্বর বা ব্ল্যাক ফিভার ছড়ায়। তো চলো পরবর্তী প্রশ্ন, প্রোটিন পরিপাক হয়ে শেষে কিসে পরিণত হয়? অর্থাৎ মানবদেহে প্রোটিন পরিপাক হয়ে শেষে কিসে পরিণত হয়? অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্যাটি অ্যাসিড, অপশন সি অ্যামাইনো অ্যাসিড, অপশন ডি গ্লিসারল। তো প্রোটিন পরিপাক হয়ে শেষে কিসে পরিণত হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যামাইনো অ্যাসিডে কিন্তু পরিণত হয়। অর্থাৎ মানবদেহে প্রোটিন পরিপাক হয়ে শেষে অ্যামাইনো অ্যাসিডে কিন্তু পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? অর্থাৎ ভারতের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা, অপশন ডি হায়দ্রাবাদ। তো ভারতের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হায়দ্রাবাদ। অর্থাৎ ভারতের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান হায়দ্রাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থা মায়েদের কোন খনিজের চাহিদা সবচেয়ে বেশি বেড়ে যায়? অর্থাৎ গর্ভাবস্থায় মায়েদের কোন খনিজের চাহিদা সবচেয়ে বেশি বেড়ে যায়? অপশন এ সোডিয়াম বা আয়োডিন, অপশন বি ক্যালসিয়াম ও আয়রন, অপশন সি জিঙ্ক ও পটাশিয়াম, অপশন ডি ম্যাগনেসিয়াম ও ফসফরাস। যেহেতু তোমাদের আইসিডিএস, তো এই প্রশ্নটা তোমাদের জানতেই হবে যে গর্ভাবস্থায় মায়েদের কোন খনিজের চাহিদা সবচেয়ে বেশি বেড়ে যায়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্যালসিয়াম ও আয়রন। অর্থাৎ গর্ভাবস্থায় মায়েদের যে খনিজের চাহিদা সবচেয়ে বেশি বেড়ে যায় সেটি হচ্ছে ক্যালসিয়াম ও আয়রন। পরবর্তী প্রশ্ন, লালারসে উপস্থিত উৎসেচক লাইসোজোমের প্রধান কাজ কি? অর্থাৎ লালারসে উপস্থিত উৎসেচক লাইসোজোমের প্রধান কাজটা কি? অপশন এ শর্করা পরিপাক করা, অপশন বি ফ্যাট পরিপাক করা, অপশন সি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন ডি প্রোটিন বিশ্লেষণ করা। তো লালারসে উপস্থিত উৎসেচক লাইসোজোমের প্রধান কাজ হলো অপশন সি ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। অর্থাৎ লালারসে উপস্থিত উৎসেচক লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা। তো চলো পরবর্তী পেজের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সবাই পারবে এটা আশা করি, তবুও বলি। অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি প্রতিভা প্যাটিল, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি ইন্দিরা গান্ধী। তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইন্দিরা গান্ধী। অর্থাৎ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তো চলো নেক্সট প্রশ্ন, সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়? অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়? অপশন এ 2014 সালে, অপশন বি 2015 সালে, অপশন সি 2016 সালে, অপশন ডি 2017 সালে। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয় অপশন বি 2015 সালে। আর তোমাদের আইসিডিএস এর ক্ষেত্রে বিভিন্ন মহিলা সম্পর্কিত, যেমন যে কোনো নারী সম্পর্কিত যে যোজনা, সেগুলি কিন্তু তোমাদের জানতে হবে। তো পরবর্তী প্রশ্ন, উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত? অর্থাৎ উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত? অপশন এ বিনামূল্যে রান্নার গ্যাস সংযোজন, অপশন বি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ, অপশন সি বালিকা শিক্ষা, অপশন ডি কৃষকদের ঋণ প্রদান। তো উজ্জ্বলা যোজনা সম্পর্কিত অপশনে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ কিন্তু উজ্জ্বলা যোজনার সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতের মহিলাদের ভোটাধিকার প্রথম কবে স্বীকৃতি পায়? অর্থাৎ ভারতে মহিলাদের ভোটাধিকার প্রথম কবে স্বীকৃতি পায়? অপশন এ 1909 সালে, অপশন বি 1919 সালে, অপশন সি 1935 সালে, অপশন ডি 1947 সালে। তো ভারতের মহিলা ভোটাধিকার প্রথম কবে স্বীকৃতি পায়? সঠিক উত্তর অপশন বি 1919 সালে ভারতের মহিলাদের ভোটাধিকার প্রথম স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন, মাতৃযান প্রকল্প কোন রাজ্যের সরকার উদ্যোগ শুরু হয়? অর্থাৎ মাতৃযান প্রকল্প কোন রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়? অপশন এ উড়িষ্যা, অপশন বি কেরালা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি গুজরাট।
তো মাতৃযান প্রকল্প অপশন সি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু শুরু হয় এই প্রকল্পটা। তাই এই প্রকল্প সম্পর্কে তোমাদের জানতে হবে, এই প্রকল্প কবে শুরু হয় এবং কে শুরু করেন, কোন সরকার শুরু করেন, সবই জানতে হবে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস কবে পালিত হয়? অপশন এ 8ই মার্চ, অপশন বি 15ই অক্টোবর, অপশন সি 3 মে, অপশন ডি 10 ডিসেম্বর। তো আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয় অপশন বি 15ই অক্টোবর, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মহিলাদের সুরক্ষার জন্য ভারতে চালু হওয়া হেল্পলাইন নম্বর কোনটি? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় যদিও না আসে, তবুও এই প্রশ্নটি তোমাদের জানা দরকার যে মহিলাদের সুরক্ষার জন্য ভারতে চালু হওয়া হেল্পলাইন নম্বর কোনটি? অপশন এ 1091, অপশন বি 1098, অপশন সি 100, অপশন ডি 1073। তো মহিলাদের সুরক্ষার জন্য ভারতে চালু হওয়া হেল্পলাইন নম্বরটি হচ্ছে অপশন এ 1091 বা 1091। এই নাম্বারটা অবশ্যই তোমাদের প্রত্যেকটা মহিলাদের ফোনে সেভ রাখার দরকার, এই নাম্বারটি বিশেষ করে। তো চলো এখন পরবর্তী প্রশ্ন, ভারতের কোনো হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? অর্থাৎ প্রধান মহিলা বিচারপতি যে কোনো হাইকোর্টের বা প্রথম হাইকোর্টের কে ছিলেন? অপশন এ রুমা পাল, অপশন বি ফতিমা বিবি, অপশন সি লীলা শেঠ, অপশন ডি আন্না চান্ডি। তো ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি লীলা শেঠ। আর আমাদের ভারতবর্ষে প্রথম হাইকোর্ট কোনটি ছিল এবং সুপ্রিম কোর্ট কোনটি ছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে বলো। না জেনে থাকলে কমেন্টের মধ্যে বলবে যে জানি না, তো অবশ্যই আমি তোমাদের বলে দেবো। তো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি অ্যানি বেসান্ত, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি সুষমা স্বরাজ। তো রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ বিজয়লক্ষ্মী পণ্ডিত। অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন অপশন এ বিজয়লক্ষ্মী পণ্ডিত। পরবর্তী প্রশ্ন, নির্যাতিতা মহিলাদের আইনি ও মানসিক সহায়তার জন্য ভারত সরকারের কোন কেন্দ্র কাজ করে? অর্থাৎ নির্যাতিতা মহিলাদের আইনি ও মানসিক সহায়তার জন্য ভারত সরকার কোন কেন্দ্রে কাজ করে? অপশন এ নির্ভয়া কেন্দ্র, অপশন বি ওয়ান স্টপ সেন্টার বা সখী, অপশন সি নারী সুরক্ষা কেন্দ্র, অপশন ডি মহিলা আদালত। অর্থাৎ নির্যাতিতা মহিলাদের আইনি ও মানসিক সহায়তার জন্য ভারত সরকার কোন কেন্দ্রে বা কোন একটা মানে ধরো সেন্টারকে কাজ দিয়েছে, বা ধরো কেন্দ্র বলতে তোমাদের বোঝানো হচ্ছে যে কোনো একটা সংস্থা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়ান স্টপ সেন্টার বা সখী। এই সংস্থাকে কিন্তু নির্যাতিতা মহিলাদের আইনি ও মানসিক সহায়তার জন্য ভারত সরকার তাদের হস্তান্তর করেছে। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন? সবাই পারবে আশা করি যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশন এ সন্তোষ যাদব, অপশন বি বাচেন্দ্রী পাল, অপশন সি অরুণিমা সিনহা, অপশন ডি প্রেমলতা আগরওয়াল। তো প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর অপশন বি বাচেন্দ্রী পাল। তিনি ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট কিন্তু জয় করেন। পরবর্তী প্রশ্ন, আশা কর্মীদের নিয়োগ কোন মিশনের অধীনে করা হয়? অর্থাৎ আশা কর্মীদের নিয়োগ কোন মিশনের অধীনে করা হয় বা কোন সংস্থার অধীনে করা হয়? অপশন এ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, অপশন বি সর্বশিক্ষা অভিযান, অপশন সি স্বচ্ছ ভারত অভিযান, অপশন ডি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। তো সঠিক উত্তর অপশন এ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। অর্থাৎ আশা কর্মীদের নিয়োগ মূলত জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের মাধ্যমে কিন্তু বা এর অধীনে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা ও প্রসবের জন্য চালু হওয়া প্রকল্পটি কোনটি? অর্থাৎ গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা ও প্রসবের জন্য চালু হওয়া প্রকল্পটি হলো অপশন এ জননী শিশু সুরক্ষা কার্যক্রম, অপশন বি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, অপশন সি বন্দে মাতরম প্রকল্প, অপশন ডি আয়ুষ্মান ভারত। তো গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা ও প্রসবের জন্য চালু হওয়া প্রথম প্রকল্পটির নাম হচ্ছে অপশন এ জননী শিশু সুরক্ষা কার্যক্রম। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন, তোমাদের ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অর্থাৎ আমাদের ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এই চারজন ব্যক্তির মধ্যে এই চারজন ব্যক্তির নাম কি কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি ধন্দ কেশব কার্বে, অপশন ডি জ্যোতিরাও ফুলে। তো ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি ধন্দ কেশব কার্বে। তিনি ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প কিসের সাথে যুক্ত? পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প কিসের সাথে যুক্ত? অপশন এ বিধবা ভাতা, অপশন সি প্রতিবন্ধী ভাতা, অপশন সি বার্ধক্য ভাতা, অপশন ডি বেকার ভাতা। তো পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প কিসের সাথে যুক্ত? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প মূলত অপশন বি প্রতিবন্ধী ভাতার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতসভা কে প্রতিষ্ঠা করেন? ভারতসভা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন ডি অরবিন্দু ঘোষ। তো ভারতসভা কে প্রতিষ্ঠা করেন? এই চারজনের মধ্যে কে ভারতসভা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতসভা কিন্তু প্রতিষ্ঠা করেন। তো নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে রদ বা বাতিল হয়? অর্থাৎ বঙ্গভঙ্গ কত সালে রদ বা বাতিল হয়? অপশন এ 1905 সালে, অপশন বি 1909 সালে, অপশন সি 1911 সালে, অপশন ডি 1914 সালে। আর এটা প্রশ্ন তোমাদের জানা দরকার, যা যারা জানো না। আশা করি এই প্রশ্নটা তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না, তো সবাইকে তোমাদের জানতে হবে। তো সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1911 সালে। আর বঙ্গভঙ্গ কত সালে শুরু হয়? 1905 সালে, অপশন এ হবে। আর রদ হয় 1911 সালে। তো চলো পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? অপশন এ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি সারদা দেবী, অপশন ডি ভগ্নী নিবেদিতা। তো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? এটা অনেকেই গুলিয়ে যাবে। অনেকেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন অপশন এ দেবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা সঠিক উত্তর হবে অপশন বি স্বামী বিবেকানন্দ। অর্থাৎ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। আর প্রথম অপশন এটা এমন লাগছে যে অপশন এটাই উত্তর হবে, যারা যারা জানে না। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি শাহজাহান, অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন ডি ফারুকশিয়ার। তো ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। তো পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশন এ তাতিয়া টোপি, অপশন বি নানা সাহেব, অপশন সি মঙ্গল পাণ্ডে, অপশন ডি বক্তন খান। তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? এটা তোমাদের জানতে হবে। তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন অপশন সি মঙ্গল পাণ্ডে। তো পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অর্থাৎ স্বরাজ আমার কি অধিকার? স্বরাজ আমার কিন্তু জন্মগত অধিকার, এই উক্তিটি কার? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে অপশন সি বাল গঙ্গাধর তিলক। তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলকের কিন্তু এই উক্তি। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কত সালে হয়েছিল এবং কোন জায়গায় হয়েছিল? তো অপশনে বলি তোমাদের 1915 সালে, অপশন বি 1917 সালে, অপশন সি 1919 সালে, অপশন ডি 1922 সালে। তো জালিয়ানওয়ালাবাগের একটা নৃশংস হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? অপশন এ লতা মঙ্গেশকর, অপশন সি সরোজিনী নাইডু, অপশন সি আশা ভোসলে, অপশন ডি সুচিতা কৃপালিনী। তো ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? তো ভারতের নাইটিঙ্গেল বলা হয় অপশন বি সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল কিন্তু বলা হয়। তো নেক্সট প্রশ্নের দিকে চলো, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? আশা করি তোমরা যারা যারা আমার ডেসক্রিপটিভ ক্লাসগুলো করেছো তো অবশ্যই তোমরা এটা অ্যান্সার করতে পারবে, এবং যারা যারা করনি তো অবশ্যই বলবো আমাদের প্লে লিস্টে তোমরা দেখতে পারবে ডাব্লিউবিপি ডেসক্রিপটিভ ক্লাস, ওখানে তোমরা গিয়ে তোমরা কিন্তু মহেঞ্জোদারো বলো প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে পারবে। তো মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? অপশন এ দয়রাম সাহানি, অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন সি জন মার্শাল, অপশন ডি আলেকজান্ডার ক্যানিংহাম। তো মহেঞ্জোদারো আবিষ্কার করেন অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো কিন্তু আবিষ্কার করেন। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্নের দিকে চলো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সবাই পারবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি শের শাহ। তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বন্ধুরা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ বাবর। অর্থাৎ একটা কথা আছে না, বাবার হইলো আবার জ্বর সাইলো ওষুধে, তো বাবার যেহেতু আছে বাবার হইলো তো বাবার প্রথমে আসবে, তো বাবর হবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের প্রথম সূর্যোদয় হয়? অর্থাৎ ভারতের কোন রাজ্যের প্রথম সূর্যোদয় হয়? অপশন এ মিজোরাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি অসম। তো ভারতের কোন রাজ্যের প্রথম সূর্যোদয় হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশ। আর যদি বলা হতো প্রথম কোন দেশ, তাহলে কিন্তু হবে নরওয়ে। তো ভারতের কোন রাজ্যের প্রথম সূর্যোদয় হয়? সঠিক উত্তর অপশন সি অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় কিন্তু হয়। তো নেক্সট কোশ্চেন দিকে চলো। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অর্থাৎ নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি মহানদী। তো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত এই চারটি অপশনের মধ্যে? তো বন্ধুরা, নাগার্জুন সাগর বাঁধ যে নদীর উপর অবস্থিত সেটি হচ্ছে অপশন সি কৃষ্ণা। অর্থাৎ নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর কিন্তু অবস্থিত। তো আশা করি বুঝতে পারলে এটা। তো চলো নেক্সট প্রশ্ন দিকে যাব। ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? ভারতের সবচাইতে ছোট রাজ্য কোনটি? অপশন এ সিকিম, অপশন বি ত্রিপুরা, অপশন সি গোয়া, অপশন ডি মিজোরাম। তো ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? যেই রাজ্যটি সবচেয়ে ছোট বা সর্বাধিক ছোট। তো ভারতের সবচেয়ে ছোট রাজ্যটি হচ্ছে অপশন সি গোয়া। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম একটা রাজ্য বা ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এটা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেরালা। অর্থাৎ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু কেরালায় অবস্থিত। আর তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাসমান জাতীয় উদ্যান বা ভাসমান তোমাদের হ্রদ কোথায়? তো সঠিক উত্তর হবে বা কোন রাজ্যে যদি আসে, তো সঠিক উত্তর হবে কিন্তু মণিপুর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বা সর্বাধিক কয়লা পাওয়া যায়? অপশন এ পুরুলিয়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি পশ্চিম বর্ধমান, অপশন ডি বীরভূম। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিম বর্ধমান। অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় সবচেয়ে বেশি কিন্তু কয়লা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? অর্থাৎ তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশন এ জেমু হিমবাহ, অপশন বি গাঙ্গেত্রী হিমবাহ, অপশন সি যমুনেত্রী হিমবাহ, অপশন ডি সিয়াচেন হিমবাহ। তো তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? যেখান থেকে তিস্তা নদীর উৎপত্তিস্থল হয়েছে। তো তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে অপশন এ জেমু হিমবাহ। অর্থাৎ তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে জেমু হিমবাহ। আর জেমু হিমবাহটা কোথায় না জানলে অবশ্যই কমেন্টের মধ্যে বলবে, তারপরে আমি বলবো। কারণ তোমরা কমেন্ট করবে না, আমি শুধু বলেই যাবো সেটা না, অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের। পরবর্তী প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? অর্থাৎ ভারতের রুর কাকে বলা হয়? অপশন এ দুর্গাপুর, অপশন বি আসানসোল, অপশন সি বোকারো, অপশন ডি রাঁচি। তো ভারতের রুর কাকে বলা হয়? তো ভারতের রুর বলা হয় অপশন এ দুর্গাপুরকে ভারতের কিন্তু রুর বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? অপশন এ সুপরিয় হ্রদ, অপশন বি বৈকাল হ্রদ, অপশন সি ভিক্টোরিয়া হ্রদ, অপশন ডি টিটিকাকা হ্রদ। তো পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? এই চারটি অপশনের মধ্যে পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? তো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ হচ্ছে অপশন বি বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি গোদাবরী, অপশন ডি নর্মদা। তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশন সি গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? অর্থাৎ সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো এই প্রশ্নটা আশা করি তোমরা পারবে। তো অপশন এ ক্যানিং, অপশন বি বকখালি, অপশন সি কাকদ্বীপ, অপশন ডি নামখানা। তো সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ ক্যানিংকে কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। তো নেক্সট প্রশ্নের দিকে চলো। ভারতের সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে? অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায়? অপশন এ 24 নম্বর ধারা, অপশন বি 40 নম্বর ধারা, অপশন সি 44 নম্বর ধারা, অপশন ডি 52 নম্বর ধারা। তো ভারতের সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে?
আর অবশ্যই আর্টিকেলের ক্লাস যদি না করে থাকো তো আমাদের চ্যানেলে আর্টিকেলের ক্লাসটা করানো আছে, তো ওখান থেকে তোমরা অবশ্যই আর্টিকেলের ক্লাসটা কিন্তু করতে পারো। তো ভারতের সংবিধানের অপশন বি 40 নাম্বার ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? অর্থাৎ রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি লোকসভার স্পিকার। তো রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? তো রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হন অপশন সি উপরাষ্ট্রপতি। রাজ্যসভার পদাধিকার বলে কিন্তু সভাপতি হন। তো চলো নেক্সট কোশ্চেন দিকে যাব। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? অর্থাৎ ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? অপশন এ প্রধানমন্ত্রী, না অপশন বি প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি সেনাপ্রধান। তো ইন্ডিয়ার ফার্স্ট সিটিজেন বা প্রথম নাগরিক কাকে বলা হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাষ্ট্রপতিকে কিন্তু ভারতের প্রথম নাগরিক বলা হয়। তো আশা করি এটা জানোই তোমরা। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো নেক্সট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে অপশন বি জওহরলাল নেহেরু। তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কমনযোগ্য প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু তোমাদের। তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন অপশন বি জওহরলাল নেহেরু। তো নেক্সট প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? অপশন এ 5 জুন, অপশন বি 11 জুলাই, অপশন সি 12 আগস্ট, অপশন ডি 8 সেপ্টেম্বর। তো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় অপশন বি 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস কিন্তু পালিত হয় 11 জুলাই। তো নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি ওয়াশিংটন, অপশন সি জেনেভা, অপশন ডি প্যারিস। তো আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত অপশন সি জেনেভায় কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত। তো নেক্সট প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়? অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়? অপশন এ থার্মোমিটার, অপশন বি অ্যানিমোমিটার, অপশন ডি হাইগ্রোমিটার, অপশন ডি ব্যারোমিটার। তো কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো যে যন্ত্রের মাধ্যমে বায়ুচাপ মাপা হয় সেটি হচ্ছে অপশন ডি ব্যারোমিটার। তো নেক্সট প্রশ্ন দিকে যাবো, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? অপশন এ থিয়ামিন, অপশন বি সায়ানোকোবালামিন, অপশন সি রাইবোফ্লাভিন, অপশন ডি বায়োটিন। তো ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? তো বন্ধুরা ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি সায়ানোকোবালামিন। অর্থাৎ ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। তো আশা করি বুঝতে পারলে এইটুকু। তো তোমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমরা অনেকে জানো অনেকে আবার জানো না। তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? অর্থাৎ সৌরজগতে বা তোমাদের ইউনিভার্সের মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি? অপশন এ পৃথিবী, অপশন বি শনি, অপশন সি বৃহস্পতি, অপশন ডি মঙ্গল। তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে অপশন সি বৃহস্পতি। এরপরে বৃহস্পতির পর কোন গ্রহ আসবে? শনি। অর্থাৎ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে অপশন সি বৃহস্পতি। তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টের মধ্যে জানাবে। তো অবশ্যই কিন্তু বলবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে। এরম পিডিএফ এছাড়াও তোমাদের কিন্তু আমি প্রবন্ধ দিয়ে থাকি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওখানে জয়েন হয়ে নেবে এবং প্রত্যেকটা ভিডিও প্রথমে এসে দেখবে, ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো সেটার জন্য বেস্ট অফ লাক। আর তোমাদের সিলেবাস যদি অনেকে জানো না,
তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখান থেকে ক্লিক করলে তোমরা গ্রুপে চাবে যে সিলেবাস দাও, তাহলে অবশ্যই তোমাদের সিলেবাস দিয়ে দেবো। তো আজকের জন্য টাটা।